গুড ইভিনিং এভরিওয়ান। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতন আজকের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট আজকের এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন এবং দেখেছেন আমাদের যারা ফ্রেন্ডস গ্রুপে যারা আছেন এবং ফ্রেন্ডস গ্রুপ ছাড়াও অনেকেই আছেন যাদেরকে আমরা পার্সোনালি লিংক শেয়ার করেছি, অনেকে জয়েন করছেন দেশ এবং দেশের বাইরে থেকে। প্রত্যেককে আমার পক্ষ থেকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। আজকে ইতিবাচক কিছু বিষয় আমাদের ফ্যামিলি লাইফে যেটা খুবই দরকার সেই রকম একটা আলোচনা, পজিটিভ প্যারেন্টিং, ব্রিঙ্গিং ফ্যামিলিজ ক্লোজার টুগেদার। ইতিবাচক অভিভাবকতা আমাদের আজকের যে আমরা প্রত্যেকেই পিতামাতা হিসাবে আমাদের দায়িত্ব থাকে যারা সন্তান হয়েছে, তো এই আমাদের দায়িত্বটাকে কিভাবে আমরা পজিটিভ ভাবে কাজে লাগাতে পারি, আমাদের কি কি করণীয়, আমাদের পরিবারকে কিভাবে আমরা ভালো রাখতে পারি, সেই সকল বিষয় আমরা খুব সহজে শিখতে চলেছি। আমি অনুরোধ করব আমাদের অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য চেয়ারম্যান মঞ্জুর খান স্যার আজকের এই যে অতীব একটা সুন্দর বিষয় আলোচনা করতে চলেছেন, স্যার আজকের আলোচনা করুন। ধন্যবাদ আমাদের একাডেমির এডুকেশন ডাইরেক্টর গোপেশ চন্দ্র রায়। আমি আপনাদেরকে আবুধাবি থেকে সান্ধ্যক্ষণী শুভেচ্ছা দিয়ে আজকের প্রোগ্রামটা আমরা শুরু করতে চাচ্ছি। আপনারা হয়তো গত 7টা সপ্তাহ আপনারা শিখেছেন সুখের সন্ধানে অথবা হ্যাপিনেসের উপরে আমাদের যে 7টা সেকশন ছিল সেটা আমরা করেছি। আমাদের একটা বিষয় আমি আপনাদেরকে একটু একটা প্রশ্ন করব, কারণ আমাদের এটা এখন শেখার পালা। আমরা যে লাস্ট 2 বছর আমরা আপনাদেরকে ওয়ার্ম আপ করেছি, আপনাদের ইন্টারেস্ট বিল্ড আপ করেছি, দেখার চেষ্টা করেছি যে আমরা কার কিরকম ধরনের ইন্টারেস্ট আছে, কোথায় ইন্টারেস্ট আছে, এই জিনিসগুলোকে আমরা দেখে নিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। মানে এটা একটা প্রসেস। আপনার জীবনে যদি আপনি সফলতাও যদি অর্জন করতে চান, সুখও যদি করতে চান, তা আপনি কিছুটা গবেষণা করতে হয়। গবেষণা মানে এই না যে আপনার কিছু আবিষ্কার করুন। গবেষণা হচ্ছে কিছু ইনফরমেশন আপনি নিতে হবে, যে ইনফরমেশন গুলো রেজাল্ট আছে, যে ইনফরমেশন গুলো আপনি নিচ্ছেন সেটা আপনার যেটা প্রমিস করা হয়েছে সেই অনুযায়ী রেজাল্ট আসে, তার মানে আপনি ওকে বিশ্বাস করতে পারেন। এভাবেই শেখাটা কিন্তু এভাবেই হয়। তো আমাদের যে একাডেমির যে আমাদের যে মুখ্য বিষয়টা শুধুমাত্র মেডিকেল সায়েন্স পড়ানো না, যে এখানে এটা পড়াই দিলাম চলে যাবে, কিন্তু মানুষ যদি আমরা গড়তে না পারি তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্যটা একেবারেই শেষ হয়ে যাবে। কারণ আমরা প্রচুর ইনফরমেশন কিন্তু দিয়েছি, আমরা প্রচুর সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি, কিন্তু সেভাবে আমি খুব রেসপন্স পাইনি। খুব বেশি হলে 3 কি 4 জনকে সিরিয়াসলি আমি দেখেছি যে তারা অ্যাপ্লাই করেছে, রেজাল্ট পেয়েছে এবং শেয়ার করেছে। এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে যদি আমরা করতে পারি তাদেরকে আগ্রহটা, কারণ বিষয়টা হয়ে গেছে এখন এরকম যে মানুষ বিনা পয়সায় যদি কোনো কিছু কাউকে দেওয়া যায় না, মনে করবো এটা কি, আজকাল তো বিনা পয়সা কোনো শিক্ষা দেওয়া হয় না। সব জায়গায় আপনি যত ভালো ইউনিভার্সিটিতে পড়বেন হিউজ পয়সা দিতে হবে, আপনার একটা ব্র্যান্ডিং আছে, সেই অনুযায়ী আপনার পয়সা দরকার হলে জমি জমা বিক্রি করে নিয়েও আমরা সন্তানের জন্য পাঠাই। কিন্তু আমরা চিন্তা করি না যে সন্তানটা সেভাবে ও জায়গায় সেট করতে পারলো কিনা, তার বেস লাইনটা আছে কিনা। এবং এরপরে আমার জানা মতে অনেক অনেক ইনফরমেশন আমাদের কাছে আছে যে বাড়ির জমি জমা বিক্রি থেকে শুরু করে তার সম্পদ সব শেষ করার পরে সেই সন্তান যেভাবে লেখাপড়া করলো, কিন্তু শেষ পর্যায়ে সেই সন্তান কোনো একটা কাজের মধ্যে লেগে গেল, কিন্তু সেই সন্তান ফিরে আর আসে না। ঠিক আছে, তাদের বাপ মার যে আশাটা, সেই আশাটা শেষ হয়ে যায়। তো এই বিষয় নিয়ে আমার কাছে প্রচুর ইনফরমেশন, অনেক মানুষের আক্ষেপ আছে যারা সন্তানকে সরি অনেকভাবে এভাবে শেখানোর জন্য প্রচুর পয়সা খরচ করছে, তাদের আশাটা কিন্তু সেই আশাটা দুরাশা থেকে যাচ্ছে। তো আমাদের যে মেইন কাজটা, অন্তত আমি আপনাদের এর আগেও বলেছি যে আমাদের সেশনের মধ্যে আমার নিজেকে আপনাদের সামনে তুলে ধরেছি আমি কিভাবে, আমি বলতে চাচ্ছি না যে আই এম এ ভেরি সাকসেসফুল পারসন অথবা কিছু, তবে আমি যেভাবে কাজ করি আমি রেজাল্ট পেয়েছি সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আপনারা যারা জানতে চান, দেখতে চান, অ্যাপ্লাই করতে চান, আমরা করতে পারেন।
তো যা হোক, আমরা কিছু কিছু প্রশ্ন এখন হচ্ছে আপনাদের শেখার পালা। আপনাকে কতটুকু শিখেছেন, কতটুকু জেনেছেন, আমার এটা জানার যে লেভেলটা আমি যখন বুঝতে পারবো আপনাদের কাছে। আমি কিন্তু অনেক ভাবে প্রাইমারি স্কুলের স্টুডেন্টের মতো বলে খাতা কলম নিয়ে আসবেন, এটা করবেন, ওটা রিপিট করেন, এগুলো কিন্তু করিয়েছি। কিন্তু এখন আমাকে নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনাদের কাছে আমি কিছু কিছু প্রশ্ন করব। আপনারা কিন্তু পার্টিসিপেশনে যারা থাকবেন, দে আর দ্য ওয়ান হু ইজ গোইং টু উইন। এবং খুব অল্প সময় নিয়ে আপনার আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন। এখন আমি আপনাদের কাছে কয়েকটা জিনিস বলবো। আসলে আমার কাছে ইনফরমেশন এত বেশি আমার মাথায় দৌড়াদৌড়ি করে, কোনটা থেকে কোনটা বলবো আমি আই ক্যানট জাস্ট ট্র্যাক ইট। কারণ যেহেতু আমি অনেক দূরে আছি, আমি ভাবার চেষ্টা করতে যে আপনারা যদি এই আমার ইনফরমেশনে উৎসাহ বোধ করে নিয়ে যদি কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন, রেজাল্ট যদি আসেন, আপনারা আমার উপর ভালো ফিল করবেন এবং যে কোনো সময় হলেও আপনারা আমাকে মনে করবেন, অ্যান্ড দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট। তো এই জন্য আমি বলবো, দেখেন আপনাদের জীবনে প্রতিদিন ডাইনে বায়ে একটু তাকায় দেখেন। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আপনারা হয়তো জানেন, আমি যখন দেশে ছিলাম, আমি কিন্তু বিভিন্ন সময় হাটে বাজারে যখন ঘুরতাম তখন দেখতাম যে ওখানকার যে কিছু মানুষ ডুগডুগি বাজায় না, মানুষ জড়ো করে না, আপনি খেয়াল করেছেন কিনা, যা কিছু বিক্রি করবে, দেখা গেল যে কিছু একটা ঢেকে রেখেছে আর বলেছে যে এখান থেকে অলৌকিক কিছু বের হবে। যখনই বলছে অলৌকিক, তখন মানুষের একটা আকর্ষণটা ওখানে চলে গেল। এখন দেখা গেল 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, কোনো অলৌকিক কিন্তু কিছুই দেখায় না। কিন্তু এই মানুষটার মধ্যে সম্মোহনী এমন একটা শক্তি আছে, আর এই শক্তির মধ্যে আমরা ধরা খেয়ে যাই এবং শেষ পর্যায়ে সে তার ওষুধ বিক্রি করে অথবা জিনিস বিক্রি করে চলে যায়। সে অলৌকিক জিনিস কিন্তু দেখানো হয় না। তা আমাদের জীবনের এ ধরনের অলৌকিক জিনিস আমাদের সামনে অহরহ আসতেছে, অনেক স্বপ্ন আমাদের দেখাচ্ছে, সবাই অনেক ধরনের জিনিস আপনাকে আশা দিচ্ছে, কিন্তু সেই আশা কিন্তু পূরণ হচ্ছে না। আমরা কিন্তু কেন হচ্ছে না, এর পিছনে কারণটা আমি খুঁজে দেখেছি, সেটা হচ্ছে যে আমরা শিখি না। আমি অঙ্ক শিখি না জন্য যে কেউ আমাদের বোকা বানিয়ে দিতে পারে, এবং আমরা তাদের ওই বোকার মতোই বোকার স্বর্গেই বাস করি, ওভাবেই চলি, শেষ পর্যন্ত হাহুতাশ করি। ঠিক আছে? তো এখন দেখেন, আমি আপনাদের কাছে 2-1টা প্রশ্ন করব, 2-1টা প্রশ্নের উত্তর আপনারা আমাকে দিবেন। কে বলতে পারেন যে আপনাকে কে ইনফ্লুয়েন্স করতে পারে? আপনি কার কথার উপর বেস করে নিয়ে আপনি ইনফ্লুয়েন্সড হন, প্রভাবিত? একজন আনমিউট করে বলেন, কে আপনাকে বেশি ইনফ্লুয়েন্স করতে পারে? যে কেউ একজন বলেন, আমাদের বেশি লোকের দরকার নেই, একজন অথবা দুজন বলেন চট করে। আসসালামু আলাইকুম স্যার, আমার ভাই। বলেন। মা। আমার আচ্ছা, মা, তারপরে বলেন, বলেন তাড়াতাড়ি বলেন, সময় নষ্ট করা যাবে না, চট করে বলেন। এক কথায় পরিবারের সবাই, ঠিক যাদের আছে, বেশি আপনি শেষ। আয়শা খাতুন, আপনি আনমিউট করেন। জি স্যার বলেন। হ্যাঁ, কে 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 আপনাকে ইনফ্লুয়েন্স, আমি আপনার কথা শুনিনি, বলেন কে আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে? বলতেছি, হ্যাঁ, পরিবারের সবাই, মানে আচ্ছা, বর্তমানে এখন আমার ভাই। ওকে, ঠিক আছে, ফিনিশ। আর কে বলবেন, বলেন, আরেকজন বলেন। আমি স্যার আমার হাজবেন্ডের কথায়। আপনার হাজবেন্ডের কথা, ঠিক আছে। তাহলে শোনেন, এবার আমি কিন্তু একটা ক্লাসরুম টাইপের আমি কিন্তু কোশ্চেন গুলো করতেছি। ঘোড়াকে জোর করে নদীর পাড়ে নেওয়া যায়, কিন্তু পানি খাওয়াটা কার ইচ্ছায়? উত্তর দেন, চট করে উত্তর দেন, যে কোনো একজন দেন। নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছা। ঘোড়ার ইচ্ছা। এখন যে আপনাকে, হ্যাঁ শোনেন, ঠিক আছে, যে আপনাকে ইনফ্লুয়েন্স করতে, কিন্তু আলটিমেটলি ইনফ্লুয়েন্সটা কার দ্বারা বাস্তবায়িত হবে? আমার নিজের দ্বারা। নিজের দ্বারা নিজের স্যার। দ্বারা। দেখেন, হ্যাঁ ঠিকই আছে, আপনারা খুব ভালো করে খেয়াল করেন। আমরা কিন্তু আজকের লেভেলটা একটা ডিফারেন্ট লেভেলে যাবো। আই এম নট গোইং টু টেল ইউ টু মাচ থিংস। এখান থেকে আপনি নিজেকে খুঁজে পাবেন, অনেক খুঁজে পাবেন। আতিকুর রহমান ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি জয়েন করেছেন আমেরিকা থেকে, অনেকদিন পর আপনি দেখলাম, অনেক ধন্যবাদ। তো আপনার কথাটা হচ্ছে কি জানেন, আপনার যে কেউ আপনাকে ইনফ্লুয়েন্স করে না কেন আপনি তার দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারেন, কিন্তু আলটিমেটলি আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে কাজটা করতে হবে। তখন বলতে হবে যে আমি আমাকে ইনফ্লুয়েন্স করতে পারি। অবশ্যই আমরা শুনবো, বসবো। যদি আপনি বলেন কেউ বললে আমি করি, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে কোনো গড়বড় আছে। আপনি শিখতে হবে ট্রাইং টু ইনফ্লুয়েন্স ইয়োর সেলফ, যে আপনি করতে পারেন, এটা একটা ফ্যাক্টর। আসলে সব প্রসঙ্গ টানতে গেলে আমাদের সময় প্রচুর চলে যাবে। ওকে, এটা একটা চলে গেল একটা সেকশন। এবার আপনারা যে কোনো দুজন বলবেন, চট করে বলবেন,
আজ একটা একটা গোলাপ ফুলের একটা ডাটি সহ একটা গোলাপ ফুল একজন নিয়ে হাতে নিয়ে আসছে, অথবা একটা গোলাপ গাছে আপনি যায় নিয়ে প্রথমে কি জিনিস আপনার চোখে পড়ে? যে কোনো বলেন, একজন বলেন। গোলাপ যে কাঁটা। সুন্দরভাবে প্রস্ফুটিত হয়, গোলাপের সৌন্দর্যটাই চোখে পড়ে। আচ্ছা বলেন, আরো বলেন, আরো বলেন, আর বলেন, কে বলছেন? সুলতান কাজী বলেন। স্যার গোলাপের কাঁটা আছে কিনা, কারণ ওই কাঁটা যদি থাকে তাহলে ওইটা দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি। ওকে, ভেরি গুড। তাহলে কাটা। আরেকজন কি বললেন? বলেন, আরেকজন বলেন। স্যার ফুলটাই চোখে পড়ে স্যার, ফুলের সৌন্দর্যই চোখে পড়ে। ভেরি গুড, ফুলটা। ডক্টর লুৎফুর রহমান বলছে ফুলটা চোখে। আরো বলেন, আরো বলেন। আয়েশা আক্তার বলেন, আর কি চোখে পড়ে? প্রথমে কোনটা ফুলের চোখে যে পড়ে? সৌন্দর্যটাই প্রথমে আকর্ষণ করে জি স্যার। স্যার, ভেরি গুড, ফুলের সৌন্দর্য আচ্ছা। আকর্ষণ। তারপর আরেকজন বলেন। জি স্যার, আসসালামু ফুলের আলাইকুম। সৌন্দর্য আকর্ষণ করে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি সর্বপ্রথম বলেন। ফুলের কালারটি চোখে পড়ে। কালারটা চোখে সর্বপ্রথম পড়ে। ফুলের কালারটি চোখে পড়ে, যে গোলাপ Very good, ফুলটি very good. আবার গোলাপি না না, না, সাদা না। আমি এক্সপ্লেনেশন চাই না, প্লিজ। কোনো এক্সপ্লেনেশন দিবেন না, আমাদের টাইম খুব শর্ট। আমি আপনাদেরকে এটা ভেঙে দিচ্ছি, শোনেন। এখানে আমাদের সাবজেক্ট কিন্তু আপনাদের কিন্তু আমি কিন্তু দেখেন, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, এই প্রসঙ্গটা আমি একটু পরে উত্তর দিচ্ছি, কোনটা রাইট বা কোনটা মানে কি জিনিসটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি। আপনারা কি কেউ বলতে পারেন আমার যে সেশনগুলো আমি সাজিয়েছি, আমার যে সেশনটা প্রথম দিয়ে সাজিয়েছি, এটা স্ট্রাকচার্ড ওয়েতে সাজানো ছিল? কেউ কি বলতে পারবেন কোন বিষয় আমি প্রথমে কোন বই নিয়ে, বইয়ের উপর বেস করে নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করেছি? যে কোনো একটা বই দিয়ে প্রথমে শুরু করেছিলাম। বইটার নামটা কি? আমি দুটো বইকে আমি পুরোপুরি আপনাদেরকে কিন্তু আমরা ক্লাস করিয়েছি। দুটো বই, এমনি তো সাবজেক্ট অনেক ছিল, দুটো বইকে আমি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। প্রথমে একটা বই ছিল এবং সেই বইটাকে ফিনিশ হওয়ার, হ্যাঁ সরি, অ্যাটমিক হ্যাবিটস। না, এটা অ্যাটমিক হ্যাবিট আপনি সেকেন্ড, এর আগে ছিল আর একটা বই। গুড, আপনি ধরতে পেরেছেন। বলেন। স্যার এটা কি কোনো রবিন শর্মার কোনো বই ছিল নাকি, মাস্টারি? না, রবিন শর্মার কোনো বই করি না, তবে এর আগে করেছি। হ্যাঁ, এর আগে করেছি, আমি একটা বই করেছি এবং ওইটার উপরে এমফাসাইজ করেছি অনেক। এটা বলতে হবে, কারণ আপনি পার্টিসিপেট করলে আপনি কিন্তু ক্লিন হয়ে যাবেন। যারা পার্টিসিপেট করতে, আপনারা কিন্তু আমাদের ফ্লোর সাথে মিশে যাবেন। বলেন সে বইটা, ঠিক আছে আমি সময় নষ্ট করবো না। বইটার নাম ছিল পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। এবার আপনাদেরকে ভেঙে দিচ্ছি। না সরি স্যার, ওটা এর আগের বছর ছিল, মানে আমাদের ফার্স্ট। আরে আগের বছর আমি কি বলে শুরু যখন হয়েছে, কেন আমি করেছি আমাদের একাডেমিক থেকে একদম ফার্স্টের দিকেই। হ্যাঁ, আর যেটাই হোক, শোনেন, ডোন্ট গো ফর এনি, কথাগুলো বলছি খেয়াল করেন কেন আমি এটা করিয়েছি। আপনারা যারা আমাকে সময় দিচ্ছেন একটা করে ঘন্টা, আমি কিন্তু আই এম লায়েবল টু অ্যাড্রেস দ্য সাবজেক্ট ইন এ সিকোয়েন্স ওয়ে, যেখানে আপনাদের কাজে লাগে। এখানে কোনো খুশি দেখা, আনন্দ করা, ভালো বলা, ভালো প্রেজেন্টেশন নট। আমার মেইন যে কাজটা হচ্ছে আপনাদের কিন্তু অনেকেই আমি ফিজিক্যালি কোনদিন দেখিনি, তারপরে আপনাদের কথাবার্তা, চিন্তা চেতনার উপর বেস করে, আগ্রহ উপর বেস করে কিন্তু আমি সাজিয়েছি। ইট ইজ মাই কমপ্লিট রিসার্চ সাবজেক্ট, আপনাদের বলে দিচ্ছি। এবং আমি দেখতেছি আমাদের কাছে অনেক ইনফরমেশন চেয়েছে আমাদের বাংলাদেশে, নোবডি রাইটস এ সিঙ্গেল কমেন্টস। তার মানে নোবডি ইজ পার্টিসিপেটিং in all this session properly, কিন্তু there are people, they are continuously they are writing এবং তাদের পুরো অ্যানালিসিস গুলো আমাকে দিচ্ছে। এবং আমি লেটলি যে 7টা সেশন করিয়েছি, তার উপরে আমাদের এখান থেকে আবুধাবির এক ভাই আমাকে বিউটিফুলি একটা মেসেজ, না একটা জাপানিজ একটা প্রসেস আমাকে পাঠিয়েছে। আমি কথাগুলো ওপেনলি বলতেছি আজকে, এবং সে বলতেছে যে আপনার টিচিং যে প্রসেসটা এক্স্যাক্টলি জাপানিজরা যেভাবে শেখায় সেভাবে। আমি অবাক হয়ে গেছি। পরে মিলিয়ে দেখলাম যে ওদের যে 3টা প্রসেস, সেই 3টা প্রসেস আমি ফলো করেছি উইদাউট রিডিং অর গোয়িং থ্রু জাপানিজ প্রসেস। দিস ইজ মাই ইনবিল্ড ওয়ে অফ টিচিং পিপল। ঠিক আছে? তো এই যে প্রসেসটা দেখেন, দিস ইজ মাই রিওয়ার্ড। আমি বলবো দিস ইজ মাই রিওয়ার্ড। আমার যদি মনে করেন যে 50, 60, 70 জন মানুষ জয়েন না করলো, কিন্তু একজন মানুষও যদি আমার ইন্টেনশনটা, আমার চিন্তাটাকে বুঝতে পারে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, বলে যে ইউ আর দ্য রাইট ট্র্যাক, ইটস মোর দ্যান এনাফ। আমার পথে আমি যদি একাও চলি, অন্তত আমার এই কনফিডেন্সটা আসবে। দেখেন, আপনাকে আমি কিন্তু আগেও বলেছি,
আমি একজন স্বার্থপর, তাই অন্যের ভালো চিন্তা করি নিজের ভালোর জন্য, নিজের জন্য কাজগুলো করতেছে। আর যারা আমার সাথে লেগে আছেন, বুঝার চেষ্টা করতেছেন, দে হ্যাভ বিন বেনিফিটিং, প্র্যাকটিসিং, দে আর গেটিং দ্য রেজাল্টস, দ্যাটস নাথিং, নট এট অল। কেন আমাকে অনেকে বলেছে কেন আপনি এটা পেইড কেন সেশন করেন না, বলে না, আই ডোন্ট হ্যাভ টাইম টু স্টার্ট কাউন্টিং দ্য মানি। এটা একটা ফ্যাক্টর। আমার এ বয়সে এসে আমার ও কাউন্টিং করে আমার কোনো ইচ্ছা আমার নেই, কেননা আমি আই ওয়ান্ট টু ফোকাস টু দ্য হিউম্যান। এই হিউম্যান কিছু দিতে হলে বিনে পয়সা, মানে দেয়ার শুড নট বিন এ ট্রানজাকশন। আমি কথাগুলো কেন বলতে শোনেন, এই সাবজেক্ট কিন্তু বিশাল বিষয়। আজকে আমাদের আলোচনার শুরুটা হচ্ছে এখানে। আপনার যারা দোজ হু আর সিরিয়াসলি বিন এনগেজ, তাদের বেনিফিটটা কিরকম হবে শোনেন। প্রথম, কেন সাবকনশিয়াস মাইন্ডের উপর জোসেফ মার্ফির বইটা পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, আপনাদের বলেছি 7টা ক্লাস করিয়েছি, না 5টা ক্লাস করিয়েছে তার উপরে। আর এই পুরো বইটাকে আমি কাউকে, কোনো একজন মানুষকে একজন 1-to-1 52 লেসেন্স আমি দিয়েছি। কেন দিয়েছি? কারণ সে মানুষটা আমার সামনে ছিল, তাকে আমি পুরো 100% বুঝতে পেরেছি, অ্যান্ড ইট হ্যাজ হেল্প মি টু ডেভেলপ মাই সেলফ, এবং তাকেও ডেভেলপমেন্টটা তার আসছে, এবং হি রিকগনাইজ দ্যাট পার্ট আফটার ফিনিশিং দ্যাট ওয়ান। অর্থাৎ আপনার মন কিভাবে কাজ করে, কয়টা মন আমাদের আছে, এবং মনের প্যারামিটারটা কি, এই জিনিসটা যখন পরিষ্কার বুঝবেন, জানা হয়ে গেল। কিন্তু এখন আপনার যে অভ্যাসগুলো যেটা রয়েছে, যা আপনাকে ইমপ্লিমেন্ট করতে চান, সেটার জন্য প্রসেসে যায় নিয়ে সেকেন্ড এবছরে আমি কি অ্যাটমিক হ্যাবিট, ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাঝখানে আপনি মানুষটিকে পুরোপুরি আপনি করতে পারেন। আমি বুঝাতে পারলাম কিনা? এই যে আমি ভেঙে ভেঙে আপনাদের, আমার মনে হয় না যে নোবডি হ্যাজ থট অ্যাবাউট দিস ওয়ে। অ্যাট্রাকটিভ কোনো সাবজেক্ট নিয়ে তারা পয়সা চার্জ করতেছে, তারা ক্লাস করাচ্ছে, মানুষ খুশি হয়ে ক্লাস করতেছে, ভুলে যাচ্ছে। নোবডি প্র্যাকটিসেস। আমি জানি অনেকেই অনেক সাবজেক্ট নিয়ে কোর্স করে, বাট দে আর নট বিন এবল টু অ্যাপ্লাই, বিকজ যে আপনি বেস লাইনটা যদি তৈরি না করে, আপনি যদি প্রসেস না করেন, অ্যাক্টিভলি তার উপরে কাজ না করেন, all money goes with the wind, not only the money, আপনার টাইমটাকে আপনি ওয়েস্ট করতেছেন। আমাকে আপনাদের আবারও বলতেছে, আমাকে কিন্তু there are some people are they have been following me last 25 years, 25 বছর যাবত আমার সাথে অ্যাটাচড তারা আছে। আমি এখন বুঝতেছি why they have been attached to me, এবং তারা আমি যেটা করছি, কারণ তারা দেখেছে আমি যাই কিছু টুকটাক করি, রেজাল্ট আছে। তো the people been inspired এবং they have been getting result out of it। তো আমাদের মধ্যে যে এখন থেকে আমাদের যে কোনো সেশন আমরা করব, ইট ইজ শুড বি মাচ মোর এফেক্টিভ সেশন। ঠিক আছে? তো আমি আসলে টাইম আমাদের খুবই ইয়ের মধ্যে, আমরা এ নিয়ে হয়তো পরে আলোচনা করব। আমরা when we find the people are serious about it, আমরা ফেস বাই ফেস আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে কি হলো, আমরা জানি যে একটা মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য ফার্স্ট তাকে আচমকা কিছু দেখাইতে হয়। যেরকম আপনি হাট বাজারে বললাম না, ডুগডুগি বাজার মানুষকে অ্যাট্রাক্ট করে, বলে তোমাদের অলৌকিক কিছু দেখাবো। এটা কিন্তু একদম ধোঁকাবাজি। মানুষের মনকে এভাবে করে মানুষ পয়সা আর্ন করে, মানুষকে এভাবে করে মানুষের পিছিয়ে লাগিয়ে রাখে, যদি না আপনি আপনার জ্ঞানকে প্রপারলি এক্সপ্লোর করেন উইথ দ্য ম্যাথামেটিক্যাল টার্মস। দেখেন, আবার আপনাকে বললাম এবার চলে আসেন গোলাপ গাছের থেকে। ব্যাপারটা কি, আপনি গোলাপ গাছকে দেখার পরই যদি আপনার কাটা চোখে পড়ে, তার মানেটা হচ্ছে যে আপনি ইউ ক্যান ফাইন্ড দ্য নেগেটিভ সাইড। আপনি মাথার মধ্যে অলওয়েজ চিন্তা আছে আমাকে ক্ষতি করতে পারে, আমার মধ্যে প্রবলেম আসতে পারে, আমার এটা হতে পারে। এটা হচ্ছে মাইন্ডসেটের ব্যাপার। আমি বলতেছি we are going to talk about lot of psychological factor, autonomic face reading, এটা আমরা পরে বলবো, সাবজেক্ট আমরা বলবো। there are lot of subjects are there যেটা I have gone through, I understand that matter। তো এই যে আমরা যখন কথা বলি, একটা মানুষ যখন রাগ করে কথা বলে, that is not him, his family is talking। যেটা আমি কেন এই যে পজিটিভ প্যারেন্টিং এর কথাটা কেন আমি প্রথম দিকে এটা নিয়ে আসলাম, যদি আমরা এটা না বুঝি, এই প্রভাবটা যদি না বুঝি, আমরা ফর দ্য সেক অফ বিউটিফুল স্লাইড, 40টা স্লাইড আছে, দেখে খুশি হবেন, বাট ইউ উইল নট গোইং টু টেক এনিথিং আউট অফ ইট। এখন আমাদেরকে ফার্স্টে ডিফাইন করতে হবে অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ মাদার, আমরা কে কোন জায়গায় আছি। সেই জায়গায় আমাদেরকে ফার্স্টে ডিফাইন করতে হবে, যেটা হচ্ছে আমি প্রথম যেটা বলেছিলাম, সাবকনশিয়াস, মানে আমাদের কার কি মাইন্ড কিভাবে কাজ করছে, এটাকে আমার ফার্স্টে ডিফাইন করতে হবে। করে নিয়ে অ্যাগ্রি করতে হবে যে ইয়েস, আমি অ্যাগ্রি করি আমার কাছে এই হ্যাবিট গুলোর জন্য আমি আসলে আই এম নট বিন এবল টু কনভিন্স মাই চাইল্ডকে বুঝাইতে পারি না, আমার দুর্বলতা আছে, দুর্বলতাকে অ্যাকসেপ্ট করতে হবে।
You accept your weakness and then you write down আমি এরপরে কিভাবে চেঞ্জ করব, দ্যাট ইজ অ্যাটমিক হ্যাবিট। ছোট 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 করে আমি একদিনই আমার সন্তানকে চেঞ্জ করে ফেলতে পারবো। ফার্স্ট লেট চেঞ্জ ইউর সেলফ, অ্যাকনলেজ, আপনাকে অ্যাকনলেজ করেন যে আমার এই এই অসুবিধা আছে, আমাকে কারেক্ট করতে হবে। আপনি যদি স্ত্রী হন, প্রথমে আপনার কাজ হচ্ছে যে আপনাকে নিজে কারেক্ট করে বাড়ির যে প্রধান তার অ্যাপ্রিসিয়েশনটা আপনাকে শিখতে হবে, কিভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কারণ মানুষটা সারাদিন পরিশ্রম করে ঘরে আছে শান্তির জন্য, ঘরে আসে কারণ কথা শোনার তার ধৈর্য থাকে না। আপনি তো তাকে বুঝতে পারেন যে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা রাস্তাঘাট দেখে নিয়ে মানুষ টায়ার্ড হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আমি সারাদিন ঘরে কাজ করেছি আমাকে অ্যাটেন্ড করবে, মানুষ তো মারা যাবে। Why the people have been behaving bad way? ঠিক আছে, কিন্তু সেমই এক অবস্থায় হাজবেন্ডেরও দায়িত্ব আছে, যে কোনো ভাবেই হোক না কেন আপনাকে টাইম বের করে নিয়ে আপনার স্ত্রীকেও দিতে হবে, আপনার সন্তানকেও দিতে হবে। আপনি যদি ভাবেন যে আমি আর্ন করতেছি, সবকিছু কষ্ট করছি আমি, কেন তারা কথা শুনবেন? নো, দিস দ্য ওয়ে ইট নেভার ওয়ার্কস। ফার্স্টে আপনার ডিসিপ্লিন হতে হবে, কাজকে প্রোফাউন্ডলি আপনাকে সেট আপ করতে হবে, এরপরে আস্তে আস্তে অ্যাটমিক হ্যাবিটের মতো আস্তে আস্তে আপনার কাজটা আমরা এগিয়ে যাব। তাহলে আমরা দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু প্রথম বেস লাইনটা আমরা তৈরি করেছি। আমরা মনে হয় যারা বুঝতে পেরেছেন কেন আমি কথাগুলো এভাবে বলতেছি। ইউ ক্যানট ডু এনিথিং আনটিল এন্ড আনলেস ইউ প্র্যাকটিস। আমি যে কথা সবসময় বলি, আউন্স অফ প্র্যাকটিস ওর টনস অফ থিওরিজ। আপনি হাজারো ক্লাস করেন, হাজারো ট্রেনিং কোর্স করেন, হাজারো বই পড়েন, যদি প্র্যাকটিস না করেন, ইভ্যালুয়েশন না করেন, নাথিং ইজ গোইং টু কাম। ঠিক আছে, তো আমরা দেখেন গোলাপের কথা বললাম, আপনার পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ডের কথা বললাম, হাটে বাজারে কেন ওষুধ বিক্রি করে সেটার কথা বললাম, ইনফ্লুয়েন্স কেন আপনি করতে পারে, আপনি করতে পারেন। এবার একটা স্টোরি আপনাদের বলবো খুব কুইকলি, এবং এই স্টোরিটা আমি শেয়ার করেছি। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে কেন মানুষ এত সাফারার হচ্ছে, মানুষের প্রচুর পয়সা আছে কিন্তু কিছু জিনিস মিসিং আছে। একবার একটা আমি বলতেছি, এখন থেকে 60-70 বছর আগে একটা ইউরোপে একটা শহরে তখন তো মানুষ সবসময় নিউজ পেপার পড়তো, সবসময় নিউজ পেপার কোয়াইট ছিল, সকালবেলায় সে চা খাচ্ছে, নিউজ পেপার পড়তেছে, ভেরি পিসফুল একটা এনভায়রনমেন্ট ছিল সে শহরের মধ্যে, পুরো শহরের মধ্যে পুরো ছিল। হঠাৎ করে নিউজ পড়তে পড়তে হঠাৎ একটা আচমকা নিউজ আসলো, কি একজন লিখেছে, আই এম সেলিং মাই এল্ডারলি প্যারেন্ট ফর 10,000 পাউন্ড। আমি আমার বুড়ো বাবা মাকে বিক্রি করব 10,000 পাউন্ডের বিনিময়ে। যদি কেউ কিনতে চান সরাসরি এই ইয়েতে কন্ট্যাক্ট করেন, আর এই টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। এই ধরনের যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখলো মানুষ পাগল হয়ে গেছে। কেউ বলতেছে কলির যুগ চলে আসে, বাপ মাকে সেল করে পয়সা কামাই করতেছে। কেউ বলতেছে এটা কোনদিন হতে পারে, ইট ইজ নট পসিবল। কেউ বলতেছে যে কার মাথা খারাপ হয়েছে যে বুড়া বুড়িকে নিয়ে আপনি আবার পালবে, কারণ সে বুড়া 91 বছর বয়সের বুড়ো, সে ভুলে যায় সবকিছু, তার কোনো জিনিস খেয়াল থাকে না। আর বুড়ির 89 ইয়ার্স ওল্ড, মানে 89 বছর হচ্ছে তার বুড়ি, অর্থাৎ তার মা। সেও কাজ করতে পারে কিন্তু সে অনেক সময় পারে না, চলতে পারে না, হাতে লাঠি দিয়ে ভর করে হাঁটে। তো এখন আপনাদের ভাবতে হবে যে এই বুড়া বুড়ি কে কিনবে? কেউ তো কোনো খোঁজ খবর নাই, কোনো খোঁজ, বরঞ্চ তারা ক্রিটিসাইজ করলো, সমাজের মধ্যে যারা ছিল ক্রিটিসাইজ করলো, পাগল বললো, কলির যুগ বলে দিল, এটা বললো সেটা বলে নিয়ে সব চুপচাপ হয়ে গেছে। এমন সময় একটা ইয়াং কাপল ছিল, হঠাৎ করে সেই এটা দেখে নিয়ে কান্না শুরু করেছে এই কারণে যে তার বাবা মামা অল্প বয়সে মারা যাওয়ার পরে বাবা মাকে তারা রিয়েলি টেক কেয়ার করতে পারেনি, না করতে তাদের মনের মধ্যে আক্ষেপ ছিল। তার দুটো বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। তারা দাদা দাদির যে সেটা মিস করেছে, অথবা নানা নানিটা মিস করেছে। তো তাদের স্বপ্ন হচ্ছে যে আমি আমার বাবা মার যেভাবে আদর পেয়েছি, আমার ছেলে মেয়েরা তার দাদা দাদির আদরটা তারা পাচ্ছে না। তখন তাদের দুজনেরকে এগ্রি করে বলতেছে আমাদের ঘরের মধ্যে একটা অভাব আছে, যে মুরব্বী যাকে বলে, এল্ডারলি পার্সন যেটা ব্লেজিং বলে, সেটাকে এটা মিসিং আছে। আমরা চাই যে এটা আমাদের কাছে আসুক। তখন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে 10,000 পাউন্ড ওই লোকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়ার পরে কি হয়েছে, অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়ার পর বলেছে যে আমি আসতেছি নেওয়ার জন্য। হাজব্যান্ড ওয়াইফ দুজন গিয়েছে, যায়নি, একটা বিশাল বাড়ির সামনে গেল। যাওয়ার পর সে ভদ্রলোক আসলো, পরে বললো যে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন? বলে জি আমি অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম।
আমি টাকা পাঠিয়ে দিয়েছি, দেন আমাদের আপনার বাড়িতে দুজন বুড়ো বুড়ি আছে যে আমি নিতে আসছি, তাদেরকে প্যারেন্টসকে আমি কিনছি, আমি নিয়ে যাব এখনই। তো বলে চলেন আমাদের ভিতরে আসেন, বিশাল বড় প্যালেসের মতো বাড়ি, সুন্দর ফাটে বাড়ি, জায়গা নিয়ে তাকে বসতে বললো। টি কফি আসলো, তখন বুড়ো দাঁড়িয়ে জিজ্ঞেস করতেছে যে এত কিছু থাকার পরে আপনি কেন এই বুড়ো বুড়ির ঝামেলা নেওয়ার জন্য আপনার মাথার মধ্যে আসলো? তখন তারা বললো যে আমার বাবা মা মারা গেছে এত বছর আগে, আমরা মিস করতেছি তাদেরকে সেবা করার জন্য। তাদের যে মমতার যে স্পর্শ থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমার ছেলে মেয়েরা বঞ্চিত হচ্ছে দাদা দাদির মানে সে মমতার স্পর্শ থেকে। যার জন্য আমাদের মনে হয়েছে সেই বয়সে যদি আমরা করতে পারি তাহলে সেটা আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি হবে। তখন সে ভদ্রলোক হাসতেছিল, তখন সে তার ওয়াইফকে কল করে বলল যে ইনি হচ্ছেন আমার ওয়াইফ, আর আমি হচ্ছে সেই বুড়ো মানুষ, আর উনি হচ্ছে সেই বুড়ো যে মা। তো অ্যাডভার্টাইজমেন্ট কে করেছে? বলে আমি করেছি। কেন করেছি? আমি যে আমার যে সম্পদের যে পাহাড়, আমার যে এত কিছু আছে, আমাদের লাইফে সব কিছু পেয়েছি, আমাদের খুব কিছুর অভাব নেই, উই হ্যাভ বিন ভেরি পিসফুল, কিন্তু আমার দুর্ভাগ্যক্রমে উপরওয়ালা আমাকে ছেলে মেয়ে দেয়নি। আমি ছেলে মেয়েদের আদরও করতে পারি না, টেক কেয়ার করতে পারিনি। কিন্তু উই আর ভেরি হ্যাপি, আমাদের কোনো প্লেন নেই। কিন্তু আমি ভাবছিলাম যে আমরা মারা যাওয়ার পরে এই সম্পদটা বেহাত হয়ে যাবে। ইচ্ছা ছিল যে কোন একটা ভালো মানুষের হাতে এই জিনিসটা সম্পদ দেওয়ার জন্য, যার জন্য এই জিনিসটা আমি আপনাদের কাছে দিয়ে দিলাম এবং আপনাদের সাথে আমরা থাকার জন্য তৈরি হয়ে গেলাম। তার কি এখান থেকে শেখার কি বিষয়টা আসছে? সামাজিক ভাবে আমরা সব সময় কি কাজ করি, আমরা যেটা দেখি সেটাকে বিশ্বাস করি, এরপরে এর গভীরে যাওয়ার চেষ্টা করি না, এর পিছনে কি আছে সেটা যাওয়ার চেষ্টা করি না। আমরা যদি ওটা চেষ্টা করতে না পারি তখন আমাদের সমস্যার সমাধান কোনোদিন হয় না। সামাজিক ভাবে আমরা এভাবেই শেষ হয়ে যাচ্ছি। এবার আমরা চলি, আমরা দেখি, এবার আমাদের ভাবতে হবে। আমাদের ভাবার বিষয়টা হচ্ছে কি, যে কথা আমি আপনাদের বললাম যে মায়ের কাজ হচ্ছে বাবাকে টেক কেয়ার করা, আবার বাবার কাজ হচ্ছে মাকে টেক করতে। হাজবেন্ড এন্ড ওয়াইফ আর রিয়েলি ব্যালেন্সড, এন্ড তারা যখন ঠিকঠাক মতো থাকবে তখন সেখানে কি কাজ হচ্ছে সন্তানরা সেটা দেখে নিয়ে তারা শিখবে। বাবা মা সামনাসামনি কোনো সময় ঝগড়া বিবাদ করা যাবে না, ডিসএগ্রিমেন্টে আসা যাবে না। এই যে ডিসএগ্রিমেন্ট আর এই ধরনের সমস্যা, এগুলোর থেকে সন্তানরা শেখে এবং তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়, এবং সন্তান কিন্তু এটাই শিখে নিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে, কর্মজীবনে এবং তাদের ফ্যামিলি লাইফের মধ্যে একইভাবে বিহেভ করে। উই হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট। আর মা হিসাবে বাবার ব্যাপারে কোন সময় সন্তানের সামনে বলা যাবে না যে তোমার বাবা ভালো না, তোমার বাবা এটা, তোমার বাবার এই প্রবলেম আছে। তার মায়েরা কিন্তু মা তো বুঝতেছে না এই কথাটা, বাপ ছেলে মেয়েদের কিন্তু কোনোদিন ভালো লাগে না। সন্তানের কাছে বাবা মায়ের উপরে আর কেউ হয় না, তারা হচ্ছে কেউ হচ্ছে কিং, কেউ হচ্ছে কুইন। যখনই তার গায়ে কালি দাগ দিয়ে দেওয়া হয় যে তোমার বাবা কিন্তু এরকম, তার কিন্তু চরিত্র খারাপ, তার কিন্তু অমুক খারাপ, সে কিন্তু কথা শোনে না, যদি এ ধরনের মা হয় সবচেয়ে বোকা মা। এ কথা যদি আমরা অনেক সময় দেখা যায় অনেককে বলে ফেলে, আপনি জানেন না, ঠিক আছে, আপনার যদি চরিত্র খারাপও হয় সন্তানের সামনে, নেভার ট্রাইং টু এক্সপ্লোর ইট, বিকজ দ্যাটস গোয়িং টু এফেক্ট দেয়ার লাইফ। এখন বর্তমান প্রজন্মে কেন এগুলো হচ্ছে বিশাল, আসলে এর জন্য ঘন্টাকে ঘন্টা আপনার আলোচনা করতে হবে। আপনার হাজবেন্ড হিসাবে আপনি কামাই করেন, ঠিক আছে, স্ত্রী কিছু কাজ করে না, স্ত্রীর মধ্যে উইকনেস থাকতে পারে, নেভার ট্রাইং টু টেল ইন ফ্রন্ট অফ দ্য চিলড্রেন বিকজ অফ ইউর ফাদার ইউ পিপল আর ইন ট্রাবল, নেভার ট্রাইং টু মেক ইট। এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। আর আমাদের প্রসঙ্গ, আর একটা প্রসঙ্গ, আসলে সাবজেক্ট শুধু এটা বললে এত কথা শেষ হয়ে যাবে, আমি আসলে ওই প্রেজেন্টেশন করা কঠিন। আপনি দেখেন আমরা যারা গ্রো করতেছি অর্গানাইজেশনের মধ্যে, আমরা যখন বিয়ে করে আসছি তখন দেখা গেল যে আমরা একটা সাধারণ জুনিয়র একজন আমরা কর্মচারী ছিলাম, এবং তারপরে আমার চেষ্টায় বিভিন্ন ট্রেনিং, ডেভেলপমেন্ট, লেখাপড়া, বিভিন্ন কিছু পরিশ্রম করতে করতে আমি কিন্তু আই হ্যাভ বিন শিফটিং মাইসেলফ টু এ হায়ার লেভেল। কিন্তু আমার যে স্ত্রীকে যে আমি বিয়ে করে নিয়ে আসছিলাম, সে কিন্তু যে লেখাপড়া করে আসে, যে পরিবেশে ছিল সেটাই আছে, ঘরের পরিবেশ তার মধ্যে আছে, তার আপগ্রেডিংটা হচ্ছে না। তখন হচ্ছে কি ডিফারেন্স বিটুইন হাজবেন্ড এন্ড ওয়াইফ, এবং এর মধ্যে যে ইমব্যালেন্সটা ধীরে ধীরে যারা পুরুষ মানুষ যখন উপর দিকে ওঠা শুরু হবে, তখন ওয়াইফের মধ্যে একটা ভিন্ন মনতার সৃষ্টি হবে। আগে যত কথা বলতে এখন তো কথা বলে না, কেন? কারণ তার মধ্যে চিন্তার লেভেলটা চেঞ্জ হয়ে গেছে। লট অফ ফ্যাক্টরস, বলতে গেলে অনেক কথা বলতে হয়। সেজন্য আমাদের ভাবতে হবে প্যারালাল উইথ দ্য ফ্যামিলিকে সবাইকে আপগ্রেড করতে হবে। আপনি যদি মনে করেন আপনি বিশাল বড় মানুষ হয়ে গেছেন, নাম করে মানুষ হয়ে গেছেন, ঘরের মানুষরা তাকে টেক কেয়ার করেন না, এখানে বড় ডেঞ্জারাস, আপনার সন্তানের কিন্তু টেক কেয়ার হবে না।
প্রসঙ্গটা আমাদের ওখানে আমি আর যেতে চাই না। এই জন্য আমরা যদি আমাদের সন্তানদেরকে কিছু বলতে চাই, শিখাতে চাই, আমাদের উই মাস্ট রেসপেক্ট ইচ আদার অ্যাজ এ কাপল। আমি কেন বলেছি যে আপনি হাজবেন্ড ওয়াইফ দুজনেই আপনার সেশনের মধ্যে আসবেন। আমরা সব সময় আমাদের স্ত্রীদেরকে আমরা ইগনোর করার চেষ্টা করি, তুমি কিছুই জানো না, তুমি মূর্খ, তুমি তোমাদের কোনো কাজ হবে না, তুমি সবসময় ভুল করো। ওয়াইফ যদি একটু বেশি সমপর্যায় হয়ে যায়, তখন সে হাজবেন্ড যদি একটু উইক হয়, কথা কম বলতে পারে, তার উপর আবার চড়াও হতে পারে। বর্তমান যা হচ্ছে তার বিনিময়ে আজকে আমাদের চোখের সামনে হাজারো ধরনের ঘটনা দেখতেছি এবং দুঃখজনক ঘটনা আমাদের লাইফে হয়ে আসে। আমার সন্তান করতে কি শিখবে? এগুলো যখন সন্তান দেখবে তখন সন্তানের মধ্যে বিশাল বিশাল সমস্যা তৈরি হবে। আমরা চলুন, আমরা আর কথা আর না বাড়িয়ে আমরা আসল জায়গায় চলে যাই। দেখেন আমার কাছে কি, আমি কিন্তু যেভাবে সুন্দর মতো যে প্রেজেন্টেশন দিয়ে ভালো লাগবে, কিন্তু আমি চাই যে আপনাদের মধ্যে চিন্তা করার জন্য আপনারা চিন্তা করুন এবং আপনারা চেষ্টা করুন এটাকে কিভাবে এস্টাবলিশ করা যায়। তা না হলে যত টাকা মালিককে আপনি হন না কেন, টাকা দিয়ে সুখ কোনোদিন কেনা যায় না। টাকা দিয়ে আপনি এবং আপনার গায়ে হাত বুলিয়ে দেবে না। আপনার আপন জন যে সেই আপনার হাত বুলিয়ে, আপনার ভাই বোন আত্মীয় স্বজন কিন্তু আপনার পাশে থাকবে। আমরা ইদানিং কিন্তু কি করতেছি, উই হ্যাভ বিন ডিটাচিং, উই আর কাটিং দ্য রুটস, এবং যার জন্য আমাদের দেখা যাচ্ছে মানুষ সময়ের আগে চলে যাচ্ছে। অনেক ঘটনা আছে, আপনারা একটু করে চিন্তা ভাবনা করেন। আমি আসলে অনেক কথাই বলতে চাই, কিন্তু কথাগুলো হচ্ছে যে এখনো সেই ম্যাচুরিটি আসেনি। আমরা করব। চলুন তাহলে আমরা আমাদের আসল আলোচনার যে প্রেজেন্টেশন আছে সেখানে আমরা ফিরে যাই। স্বাগতম আপনাদেরকে আবারও আলোচনার এখন যে সেকশনটা হচ্ছে ইতিবাচক অভিভাবকতা বা থাকি কাছাকাছি, মানে সবাই মিলে একসাথে থাকার বিষয়টা এখানে আসতেছে। পজিটিভ প্যারেন্টিং, ব্রিঙ্গিং ফ্যামিলি ক্লোজ টুগেদার। আমরা কিভাবে সেটা আনবো, সেটা আমরা আমাদের এই অল্প কিছু সময়ের মধ্যে আমরা দেখিয়ে দেব। কিছু প্রসেস আছে, সেগুলো ফলো করতে হবে। চলুন আমরা দেখে নেই। দেখেন ফ্যামিলি কি বলেছে, দেখেন আমরা কিন্তু যখনই আপনি বলতেছেন যে পজিটিভ প্যারেন্টিং, অর্থাৎ কিভাবে সেটা তৈরি করবেন, যদি ফ্যামিলিকে তৈরি করতে না পারেন, যেমন একটা গাছকে যদি আপনার গাছের শিকড়টা যদি প্রপার মাটিতে প্রপারলি না থাকে, তাহলে কিন্তু গাছ কিন্তু সুন্দর হবে না, পাতা সুন্দর হবে না, ফল ফুল এবং শাখা প্রশাখা ভালো হতে পারে না। এখানে বলতেছে লাইক branches on a tree, we all grow in different direction, but our roots keeps us always together. একটা কথা খেয়াল করতে হবে, যে কথা আমি বলেছি, আপনার পরিবারের মধ্যে যারা সংগঠিত পরিবার, আপনি যখন সবাই ভাই বোনরা সবাই যখন একটা পরিবারের মধ্যে থাকবেন, আপনি কিন্তু দেখবেন যে সে পরিবারটা অত্যন্ত আনন্দ উৎফুল্লতার মাঝখান থেকে পরিবারটা আপনি চলবে। যখন আপনার সন্তানরা হবে, তারা যখন তার দাদার বাড়িতে অথবা নানার বাড়িতে যখন সবসময় যাবে, তখন তাদের সবার মধ্যে উৎফুল্লতা, বাচ্চাদের মধ্যে কনফিডেন্স লেভেল দিবে। কিন্তু আমরা কি করতেছি, আমরা সবসময় চেষ্টা করতেছি যে আমি আর্ন বেশি করি, তাহলে আমার সন্তানকে স্পেশালাইজ স্কুলে পড়াবো, ওদের সাথে মিশানো সম্ভব না, কারণ ওরা কিছুই করে না। আপনি জানেন যে আপনি ডিসকানেক্ট করতেছেন রুট, এবং এটার এফেক্ট আপনি সে সন্তানের মধ্যে অবশ্যই পড়বে। আমরা এটা নিয়ে আমরা একটার পরে একটা আলোচনা আমরা এরপরে করব। দেখেন সন্তানের সাথে মেয়ের সাথে মায়ের সম্পর্ক, আমি কতটা ছবি দেখাচ্ছি, আপনি দেখেন কিভাবে তাকে জড়িয়ে ধরে রেখেছে। দেখেন চেহারাকে ভালো করে অবজার্ভ করেন, দেখেন কিভাবে এই যে মমত্ব বোধটা বাচ্চা যখন এই জিনিসগুলো পাবে, এটা হচ্ছে একটা পজিটিভ ইম্প্যাক্টিং এনার্জি লেভেলসটা, বাচ্চা অটোমেটিক্যালি এনার্জাইজ হয়ে যায়। মার বুকে যখন সন্তান থাকে, বাচ্চা যত শক্তিশালী হয়, যত সুস্থ থাকে, বাচ্চা যখন মায়ের বুকের কাছ থেকে সরে যায়, তখন বাচ্চা কিন্তু উইক হওয়া শুরু করে। আমরা তো শুধুমাত্র চিকিৎসা করতেছি, আমরা সমস্যা তৈরি করতেছি ডে বাই ডে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে। এরপরে আমরা আসতেছি যে মেকানাইজড ওয়েতে আমরা এটাকে ফিরে আনতেছি। ইট ইজ ইম্পসিবল। আপনারা যে পর্যন্ত পরিবারকে যদি এভাবে গুছিয়ে না রাখেন, আপনাদের মধ্যে সমস্যা থাকবে। মেডিকেশন ক্যানট কিওর দিস এবং হ্যাপিনেস ক্যানট কাম। আমাদের সাবজেক্ট কিন্তু কন্টিনিউয়েশন অফ দ্য হ্যাপিনেস যাচ্ছে। দেখেন এরপরে দেখেন ছেলেকে মেয়ে দুজনকে বাচ্চাকে কিভাবে মা এনগেজ থেকে নিয়ে, আজকাল কি হচ্ছে, আমরা মোবাইল হাতে ধরিয়ে দিয়ে নিয়ে মা মোবাইলে দেখতেছে, বাচ্চাদেরকে গেম খেলাচ্ছে, ঠিক আছে, আবার খাচ্ছে না বাচ্চা, মোবাইল হাতে ধরাই দিচ্ছে, মুখের মধ্যে ঢুকায় খাওয়াচ্ছে, বাচ্চা টেরি পাচ্ছে না, বাচ্চা ফুলে এরকম মোটা হয়ে যাচ্ছে, অত বাচ্চা খাচ্ছেই না, বমি করতেছে।
এই যে বাচ্চাকে লালন পালন করার জন্য মায়ের যে দায়িত্বটা যদি তারা পুরোপুরি পালন না করে, বাবা যত চেষ্টাই করুক, যত ভালো জিনিস দিক, এটা হবে না। আমাদের সিস্টেমটা পুরোপুরি ব্রেক করে ফেলেছে। এবার আমরা চলে আসি ফাউন্ডেশন অফ এ স্ট্রং ফ্যামিলি। এটা কিন্তু আমি বলে ফেলেছি অলরেডি, আপনারা দেখেছেন। ফ্যামিলি ট্রিটা দেখেন কেমন, গাছ যেরকম উপরে সেরকম ভাবে দেখেন মাঝখানে যদি ফ্যামিলির যে বড় ভাই হচ্ছে অন্য ভাই বোনদেরকে হাতে ধরে রেখে নিয়ে পুরো ফ্যামিলিটাকে গ্রো করাবে, আর গাছটা হচ্ছে তার বাবা মা। এগুলাকে যে রূপক ছলে যে দেখানো হচ্ছে, এটা ভালো করে যদি খেয়াল করতে পারেন, আপনারা কিন্তু আপনাদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারেন। ডোন্ট ট্রাইং টু গেট এনি অ্যাডভাইস ফ্রম এনিওয়ান আনটিল ইট ক্লিকস টু ইউর হার্ট। এবং আপনি আপনার সিদ্ধান্ত আপনি নেন, অন্য কারো উপদেশ আপনি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার অঙ্ক করা শেখেন, জানেন, আপনার যেটা ভালো লাগে করেন, ঠিক আছে? এবার দেখেন পজিটিভ প্যারেন্টিং এর কি ব্যাপার। একটা ফ্যামিলি, বাংলাদেশের ফ্যামিলি দেখাচ্ছি, দেখেন প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে দেখেন আপনারা। এই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক পিছনে, তার মুখে হাসি, এই বাচ্চাদের মুখে হাসি, এই বাচ্চা দেখেন কি একটা হ্যাপি মোমেন্টাম, ইজন্ট ইট? আপনি গ্রামেই থাকেন, যেখানেই থাকেন, যদি আপনি এদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকে একটা কানেকশন আছে। আপনি এই হাসি দেখলেই বোঝা যাচ্ছে যে ফ্যামিলিটা কোন লেভেলে আছে। এই দেখেন বাবার সাথে ছেলে কিভাবে খেলতেছে। এবার হোয়াট ইজ পজিটিভ প্যারেন্টিং, অর্থাৎ ইতিবাচক অভিভাবকতা কি জিনিস? এটার জন্য আপনার কি দরকার? আপনি একে অন্যের সাথে মিউচুয়াল রেসপেক্ট, একইভাবে একটা ছোট বাচ্চা যদি হয় তাকেও রেসপেক্ট আমাকে করতে হবে। হাজবেন্ড ওয়াইফকে রেসপেক্ট করবে, ওয়াইফ হাজবেন্ডকে রেসপেক্ট করবে। এই যে পরিবেশটা তৈরি হবে, বাচ্চা সেখান থেকে শিখবে যে কিভাবে মানুষকে রেসপেক্ট করতে হয়। এমপ্যাথি, সহমর্মিতা। যখন বাচ্চা কোনো সময় কোনো খারাপ অবস্থায় পড়ে যাচ্ছে, তাকে ইগনোর করলে হবে না। ও বলে যে ঠিক আছে ঠিক আছে, কতক্ষণ পরে ঠিক হয়ে যাবে। দিস ইজ ডেঞ্জারাস, টেক মাই ওয়ার্ড। বিভিন্ন অঘটন ঘটার মেইন কারণ হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে ইগনোর করি। একটা মেয়ে চুপচাপ ঘরের কোনায় বসে আছে, মুখটাই কালো করে, প্রশ্ন করছেন কি হয়েছে, কিছু হয়নি, কিছু হয়েছে তার মধ্যে। কাছে বসেন, মাথায় হাত বুলে দেন, মা বলো কি হয়েছে তোমার, কি অসুবিধা তোমার, কে তোমাকে কি বলেছে। এই যে ডায়ালগটা, এই জিনিসটা এখন কিন্তু উঠে গেছে। আমরা কি করতেছি, আমরা আর্ন করতেছি আর বাচ্চার জন্য শখের জিনিস কিনে দিচ্ছি। কিন্তু শখের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আপনি আপনার বাচ্চাকে কত সময় দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, তাকে ফিল করতে পারতেছেন কিনা। আপনি যখনই বাচ্চাকে ইগনোর করবেন, আপনি ছেলে হোক মেয়ে হোক, আপনি দেখবেন 7 বছর 8 বছর পরে আপনাকে ইগনোর করতে তার ফ্রেন্ডের সাথে, খারাপ ছেলে হোক ভালো ছেলে হোক, চেঞ্জ করা শুরু করবে। যে তাকে ভ্যালু করবে তার কাছে চলে যাবে। তার মানেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি ভ্যালু করা শেখেন, আপনি দেখবেন সন্তান আপনার সাথে সব সময় লেগে থাকবে। তাকে সময় দিন। অর্থ তো আপনার প্রয়োজন আছে, কিন্তু সেই অর্থ না যে অর্থ দিয়ে আপনার সন্তানের সাথে ডিটাচমেন্ট আপনার হয়ে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং ওকে তাকে বুঝার ক্যাপাসিটি আপনার মধ্যে আসতে হবে। কি প্রিন্সিপালটা কি হবে? সবসময় চেষ্টা করবেন, বাচ্চা কোনো দুষ্টমি করতেছে তখন তাকে কি সমাধানের জন্য পথ করেন। পানিশমেন্ট দিয়ে, পিটি দিয়ে এনে, থাপ্পড় দিয়ে এনে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে কোনোদিন হয় না। আমরা রাগ করি। এই জন্য আমাদের আসলে প্যারেন্টিং এর একটা বিহেভিয়ার ট্রেনিং হওয়া দরকার, কিভাবে করা দরকার। এই জিনিস শিখি না তো আমরা। আমাদের কথা হচ্ছে তুমি কত টাকা কামাই করে নিয়ে আসলে আমি কত ভাবে এটা ফুর্তি করবো, আর কত দামি মোবাইল আমি কিনতে পারবো, মানুষকে দেখাবো। মানুষকে দেখানোর জন্য আমাদের প্রতিযোগিতা, আমাদের ঘরের মধ্যে সেই জিনিসটা আমরা তৈরি করতে পারতেছি না। এনকারেজ পজিটিভ বিহেভিয়ার। সবসময় আপনার চেষ্টা করি, যে কথা আমি বলেছি প্রথমে, আপনার যে পজিটিভ বিহেভিয়ার প্যাটার্নটা আপনার মধ্যে সবসময় যখন ভালোভাবে কথা বলবে অ্যাপ্রিসিয়েট করেন, আপনি অবাক হবেন একটা। কারণ আসলে সময় অনেক গল্প আছে। একবার দেখা গেল আপনার সিরিয়ায় একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা বলেই ফেলি আমি, কারণ যা হোক একটু সময় একটু বেশি নেই, কিন্তু কথাটা আমরা শেষ করি। সেখানে একটা ছেলেকে স্কুলে যখন দেওয়া হয়েছে, সেই ছেলেটা সবসময় ফেল করে, পড়ালেখায় মনোযোগী নাই। তখন টিচারের কাছে মানে বাবার কাছে এক্সপ্লেন করে, বাবা তাকে গেলে পিট্টি দেয়, মারে, তুই পারস না, এরকম এরকম হাবি যাবে, অনেক কিছু বলে। তারপরে আবার সারাক্ষণ তাকে গালাগালি করে। তখন এভাবে যখন তার বাচ্চারা ধীরে ধীরে একটু ভিতরে ঢুকে গেল, সে আর কোনোভাবে লেখাপড়াও করে না, চুপ বসে থাকলে ফেইলই করতেছে। তখন টিচাররা, একটা টিচার ছিল সাইকোলজির টিচার, উনি তাকে বাচ্চাদের কাছে নিয়ে সুন্দর করে আদর করে বুঝালো যে তুমি কেন পড়তে চাও, তুমি বড় ইন্টেলিজেন্ট ছেলে, তুমি তো অনেক কিছু ভালো, কেন? বলে না 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 না, আমার বাবা বলেছে আমি একটা গাধা। গাধার আরবি শব্দ হচ্ছে হোমার, এন্ত হোমার, তুমি একটা গাধা। তখন একদিন আমি দেখেছিলাম গাধা কি কাজ করে।
গাধা পিঠের মধ্যে বোঝা নিয়ে শুধু চলে, তার বুদ্ধি কম। আমার বাবা বলেছে গাধার কোনো বুদ্ধি নাই। তো আমার বাবা বলে দিয়েছে বুদ্ধি নাই, তাহলে আমি পড়ালেখা করে করবো কি? দেখলেন কোথাকার জিনিস কোথায় গিয়ে সে ছোট বাচ্চার মনের মধ্যে দাগ কেটেছে। আর সেই ছোট বাচ্চা লেখাপড়া করা বাদ দিয়েছে, কারণ বাবা বলেছে আমি এনতে হোমার, মানে তুমি একটা গাধা, তোমার গাধার মতো বিহেভিয়ার। আমরা কিন্তু বাচ্চাদেরকে বিভিন্ন সময় খারাপ ভাবে তাদেরকে অ্যাবিউজ করার চেষ্টা করি, অনেক কথা বলে ফেলি। আপনি কোনো সময় উৎসাহ দেওয়া পরিবর্তে খারাপ কথা বলে শাসন করে চোখ বড় করে করে দেখিয়ে নিয়ে আমরা বাচ্চাকে দিয়ে কাজ করি। এটা ইজ ভেরি ইনডিসিপ্লিন এবং সবচেয়ে ডেঞ্জারাস কথা। এই জিনিস বোঝানোর পরে তখন তার বাবাকে ডেকে নিয়ে আসলো, আসার পরে জিজ্ঞেস করলো আপনি কি আপনার ছেলেকে কোনো সময় বলেছিলেন ইনতে হামার, তুমি একটা গাধা? বাবা তো চুমকে উঠছে, বলে এ কথা কোথেকে আসলো যে আপনি আপনার ছেলেকে ছোটবেলায় বলেছিলেন, আর ছেলে সেটাকে বিশ্বাস করেছে 100% এবং নিজেকে গাধার মতো বিহেভিয়ার প্যাটার্ন তার কাছে চলে আসছে। সে জানে আমার দ্বারা লেখাপড়া হবে না, তাই আমি লেখাপড়া করছি। কথাটা বুঝে দেখেন। আসলে এই ধরনের সেশন আমি এর আগেও বলেছি, পুরো দিনের সেশন এগুলা, পুরো দিনের সেশনে একটার পরে একটা পরে এক্সাম্পল দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝানো সম্ভব। তাহলে কি হলো, এই জিনিসটা আমাদেরকে ভেরি কেয়ারফুলি আমাদের কাজটা করতে হবে। তারপরে সেট ক্লিয়ার বাউন্ডারিজ অ্যান্ড এক্সপেকটেশন। আপনি বলে দিবেন একটা কতটুকু তোমার পরিধি তুমি চলতে পারো, করতে পারো, কতটুকু করতে পারো, কতটুকু করতে পারো না, এবং আমি তোমার কাছ থেকে কি আশা করতে পারবো, কি কতটুকু চাচ্ছি। ছোট একটা বাচ্চা আপনি কাজ করতেছেন ব্যস্ত, 2 বছর 3 বছরের বাচ্চা পিছের থেকে বারবার এসে চেয়ার টেবিলের সামনে বলছে বাবা বাবা, বলে বলে বাবা বলো কি হয়েছে, পুশ করে দৌড়ে চলে যাচ্ছে, তার কোনো উদ্দেশ্য নাই। সে চাচ্ছে যে আপনি তার সাথে খেলেন। একবার 2 বার 3 বার যদি আপনি একবারে ধমক দিয়ে দিলেন, সে বাচ্চা আপনাদের চিটতে চলে গেল, সে বাচ্চা কিন্তু আপনার কাছে ফিরে আসবে না। কারণ বাচ্চাকে বাচ্চার মন নিয়ে দেখতে হবে। আর এটা যখন আপনি করতে পারবেন, তখন সে বাচ্চাকে আপনি যেটা বলবেন সে সেটা করতে অবশ্যই করবে, এবং আপনার সাথে অ্যাটাচমেন্ট হবে, এবং আপনার সম্পূর্ণ জিনিস বাচ্চাটা নিয়ে গ্রো করা শুরু করবে। প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড এমপ্যাথি। বাচ্চা যদি কোনো কথা বলতে নেয়, আপনি সে খুব মনোযোগ সহকারে শুনবেন। বাচ্চাকে যেহেতু বাবা 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 এদিকে আপনি কাজ করছেন, বাচ্চা বুঝতেছে তাকে অ্যাটেনশন দিচ্ছেন না, কেন সে আপনার কথা শুনবে? পরে চোখা দিয়ে টাকা কথা বলবে, কি বলতে চাও তুমি? কোনো বাচ্চাকে বলেন না কোনো, মাথা জুড়ে তুমি কি বলতে চাও? তারপরে যদি কথা বলে মাথায় হাত দিয়ে বাবা আমি একটু কাজ করতেছি, একটু সময় দাও, আমি এবার পরে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? সত্যি সত্যি কাজ শেষ করে বাচ্চার কাছে যান, আপনি যান, বাচ্চার সাথে একটু খেলেন। বাচ্চা বলবে যে না, আমার বাবা সত্যি কথা বলে এবং আমি তার কথা শুনবো। দেখেন আমাদের এই ছোট্ট ছোট্ট ব্যবহার অ্যাটমিক হ্যাবিটের মতোই বলতেছে, কিন্তু আমি কিন্তু ফাউন্ডেশন তৈরি করে আসছি। যারা ফাউন্ডেশনের মধ্যে পড়ে গেছেন, দে আর দ্য অনলি উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং। এছাড়া যারা হঠাৎ করে আচমকাই এসেছেন, তারা আমার এই কথা প্রভাব তাদের মধ্যে আসবে না। আমি সেই জন্য আমি ফাউন্ডেশন তৈরি করেছি। দোজ হু হ্যাভ বিন ইন্টেলিজেন্ট এনাফ, আমার এই কথাগুলো তত সহজ ভাবে তারা বুঝে যাবে। Mutual respect and mutual listening are the foundation of harmony with the family. বুদ্ধদেব বলেছেন একে অন্যের প্রতি রেসপেক্টফুল হওয়া এবং আপনার অন্যের কথা শোনা, ঠিক আছে? এবং এটাই হচ্ছে যে আপনার পরিবারের সবচেয়ে বড় শক্তিশালী অবস্থান। দেখেন এমপ্যাথিটা কি, ছবিটা দেখেন, আমি কেন এইসব ছবিগুলো নিয়ে এসেছি। দেখেন কিভাবে বড় বোনটা মন খারাপ করে বসে আছে, ছোট বোন তার পাশে বসে নিয়ে দেখার চেষ্টা করতেছে, বা আপু আপু তোমার কি হয়েছে, যা শুনতেছে, বোঝার চেষ্টা করতেছে। দেন ছোট মানুষ, she also knows how to do সহমর্মিতাকে জিনিস সে আপনি দেখেন এখান থেকে আপনি বুঝে উঠতে পারতেছেন। এরপরে দেখেন চাইল্ড সাইকোলজি, আন্ডারস্ট্যান্ড ইউর চাইল্ড সাইকোলজি টু নো ইউর চাইল্ড বেটার। আপনি বাচ্চারা কিভাবে বিহেভ করতেছে, আমি কিন্তু এই কথা বলেছি, কিভাবে তাদেরকে বুঝবেন, আপনি বাচ্চার ভাষায় কথা বলতে হবে। চোখের দিকে দেখেন তাকিয়ে আছে, মা তার সন্তানকে দেখতেছে, সন্তান মাকে দেখতেছে, তার কনফিডেন্স লেভেলটা দেখেন। আমি কেন ছবিগুলো নিয়ে এসেছি, এগুলো দেখানোর জন্য, আপনাদের সিচুয়েশন ক্রিয়েট করার জন্য আমার এই ছবিগুলো আমি কালেক্ট করেছি। এরপরে কি চলে আসতেছে দেখেন, ফ্যামিলি মিলে সবাই মিলে একসাথে সাইকেল চালাচ্ছে, এটা একটা বিউটিফুল একটা হারমোনিয়াস এনভায়রনমেন্ট তৈরি হয়নি? অবশ্যই হয়েছে। কিভাবে সুখী পরিবার আপনি তৈরি করবেন? সুখ আপনার কাছে কেন আসবে? আপনি একা কোনোদিন সুখ পেতে পারেন না। বেনিফিট অফ পজিটিভ প্যারেন্টিং, আপনি যদি এর থেকে বেনিফিট পাবেন, যদি পজিটিভলি আপনার যদি ইতিবাচক অভিভাবকতা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে কি আপনার মধ্যে আসবে? ইমপ্রুভ প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, অর্থাৎ আগেই বলেছি, এবং বাপ মার সাথে সন্তানের সুন্দর একটা সম্পর্ক প্রতিদিন আপনার বাড়তে থাকবে, ডিটাচমেন্ট আসবে না। আমরা বাচ্চাদেরকে টাইমলি অ্যাটেন্ড না করার জন্য পরে ডিটাচমেন্ট হয়।
আমরা সত্যিকার অর্থে আপনি বুকে হাত দিয়ে বলেন আপনারা কেউ আমার মনে হয় না যে এভাবে আপনি সন্তানকে সময় দিয়েছেন। এটা নিয়ে সেপারেটলি প্রয়োজনে ক্লাস আমরা করাবো আবার। ইনক্রিজ সেলফ এস্টিম অ্যান্ড কনফিডেন্স ইন চাইল্ড। আর যখনই আপনি তার কথা শুনবেন বাচ্চার সাহস বাড়বে, সে বলবে আমি এটা করতে পারি, দেখা যাবে বেস্ট রেজাল্ট পেয়ে চলে আসবে, কোনো খেলার মধ্যে গেলে ফার্স্ট হয়ে চলে আসছে। কেমন বারবারই আপনি তাকে বলে বাবা আমি দেখেছি তুমি ভালো করতে পারো, তোমার ক্যাপাসিটি আছে, তালি দেন, এনকারেজ করেন। বেটার বিহেভিয়ার এন্ড ফিউয়ার ট্যান্ট্রামস, তার মানে হচ্ছে ভালো আপনার অবস্থা আসবে এবং ভালো ব্যবহার আসবে এবং বিভিন্ন ধরনের রাগ করা, ট্যান্ট্রাম হচ্ছে রাগ করা, এই রাগ করা আপনি ধীরে ধীরে কমে আসবে। এনহ্যান্স ইমোশনাল ইন্টেলিজেন্স এন্ড সোশ্যাল স্কিল, তার মধ্যে আবেগীয় যে বুদ্ধিমত্তা এবং সামাজিকভাবে মিশা চলাফেরা এর যোগ্যতা তার বাড়তে থাকবে। রিডিউস স্ট্রেস এন্ড অ্যাংজাইটি অফ ফর প্যারেন্টস, এবং এর বিনিময়ে সন্তান সম্বন্ধে আপনার যে উদ্বিগ্নতা দুশ্চিন্তা কমে আসবে। আপনি জানেন যে আপনার সন্তান এভাবে মিশতে পারে, সে জানে, আপনি হেল্প করতেছেন সে বাচ্চাকে ডেভেলপ করার জন্য। সেই জন্য বলছে যে কি হলো স্ট্রেনথেন প্যারেন্টস চাইল্ড রিলেশনশিপ, কিভাবে বাচ্চাদের সাথে নিয়ে দেখেন বাবার ঘাড়ের উপরে ছেলে বসে আছে, মায়ের সাথে বাচ্চা মেয়ে হাঁটতেছে, একসাথে হাঁটতে বের হন। আমরা কোথায় যাই? আমরা যাই না তো, সারাক্ষণ ঘরের মধ্যে বসে টেলিভিশন দেখতেছি, সবার হাতে মোবাইল আছে, কেউ রান্না করতেছে, যে কিচেনে আছে রান্নাই করতে ঘেমে যাচ্ছে, আর কারোর দিকে কারোর কোনো অ্যাটেনশন নেই। হাউ ইউল বি এবল টু বিল্ড আপ দ্য প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ? How to build your child's confidence and self-esteem? এই যে সেলফ এস্টিমে কিভাবে তৈরি করবেন, দেখেন বাচ্চাদের কনফিডেন্স লেভেল দেখেন, এটার ব্যাপারে আপনাকে কাজ করতে হবে। তারপরে হ্যান্ডেল টডলার টেম্পার ট্রান্ট্রামসটা হচ্ছে যে আপনার রাগ বা মেজাজ দেখানো। হঠাৎ করে আপনি বাচ্চাকে আপনার মেজাজ চোখ গরম করে আপনি সিরিয়াসলি বললেন, বাবা যায় সে ছেলে যায় বাবার পা ধরে, বাবা আমাকে মাফ করে দাও আমার ভুল হয়েছে, তখন আপনি যদি তাকে জড়ায় না ধরেন এই বাচ্চা কিন্তু আপনার কাছে আর আসবে না, ভয় ঢুকে যাবে। অ্যান্ড দ্যাট ইজ কল্ড ট্রমা। এই ট্রমা কিন্তু পরবর্তী পর্যায়ে আমাদের যে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এটা ভালো করতে হয়। আমাদের ট্রমা নিয়ে তো অনেক, যে কোনো অসুখের মেইন কজটা হচ্ছে ট্রমা। দেখেন এরপরে ইমোশনাল ইন্টেলিজেন্স, ইআই যেটাকে বলে, অথবা ইকিউ। এই যদি আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স ছেলে যদি ভালো হয়, তার মোটিভেশন বাড়বে, তার নিজেকে নিজে রিকগনাইজ করতে পারবে, অন্যের প্রতি সহমর্মী ভাব সৃষ্টি হবে, তার সোশ্যাল স্কিলটা বাড়বে এবং নিজের ব্যাপারে সতর্কতা সেলফ অ্যাওয়ারনেসটাও তার একইভাবে বাড়বে। রিডিউস স্ট্রেস এন্ড অ্যাংজাইটি, দেখেন এই বাচ্চা হঠাৎ করে আতঙ্কগ্রস্ত, কোনোটা কিছু ভুল হয়েছে অথবা পরীক্ষায় খারাপ করেছে অথবা কেউ তাকে অ্যাবিউজ করেছে, তখন মনটা খারাপ হয়ে গেছে। দেখেন মেয়েরা কিভাবে সিরিয়াসলি তার অবস্থানটা তৈরি হয়েছে। এখন এই জায়গার থেকে কিভাবে আপনি যদি রিলেশনশিপ ভালো করেন বের হয়ে আসতে পারেন। A loving family provides the foundation children need to succeed. একটা ভালো সুন্দর পরিবার একটা যে কোনো সন্তানকে সফল একটা ফাউন্ডেশনের অবস্থান তৈরি করে দেয়। And a strong families with a man and woman, দেখেন একটা পুরুষ এবং স্ত্রীর সমন্বয়ে bonded together for life, এবং তারা একের সাথে এক সম্পৃক্ত হয়ে নিয়ে সারা জীবনের জন্য তারা একসাথে থাকে। অলওয়েজ হ্যাভ বিন and always will be the key to success the family. এবং এই দুজনের সমন্বিত ভাবে একটা সুন্দর পরিবার, সফল পরিবার আপনারা তৈরি করতে পারেন। কে বলেছেন? জিম বার্নিং। দেখেন এই যে আমরা আগে খেলছি, আপনারা জানেন কি আমরা শুয়ে আছি, পায়ের মধ্যে বাচ্চা একটা বসে, বুকের মধ্যে আর একটা বসছে, দেখেন মায়ের কাছে, এগুলো এই ধরনের খেলাধুলা হয় এখন? আমার খেয়াল আছে যে এখন বাচ্চারা ঘাড়ের উপর উঠতেছে, মাথার উপর উঠতেছে, এই যে একটা বন্ডিং যে ব্যাপারটা, একটা আমরা ডিটাচ হয়ে গেছে, এগুলো খুঁজে বের করেন। আমরা যে মনে করি যে না এগুলো কিছু না, দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান মেক এ ফ্যান্টাস্টিক ফ্যামিলি। এরা বলছে নো ম্যাটার হোয়াট ইউ হ্যাভ ডান ফর ইয়োর সেলফ অর ইয়োর হিউম্যানিটি, if you cannot look back on having given love and attention to your own family, what you have you really accomplished. আপনি যদি পুরো পৃথিবীর জন্য সবকিছু আপনি উজাড় করে দিয়েছেন, মানুষ আপনাকে ভালো বলছে, বিখ্যাত বলতেছে, কিন্তু আপনি যদি সেই জিনিসটা আপনার পরিবারকে না দেন, আপনার স্ত্রীকে প্রপারলি অ্যাটেন্ড না করেন, আপনার বাচ্চাদেরকে প্রপারলি অ্যাটেন্ড না করেন, আপনি জীবনে কিছুই অর্জন করেন নাই। চলে আসতেছে স্ট্র্যাটেজিস ফর দ্য পজিটিভ প্যারেন্টিং। কি কৌশলে আপনি এই পজিটিভ প্যারেন্টিং অবস্থানটা তৈরি করবেন, ঠিক আছে? কিভাবে, কৌশলটা কি, এবার আপনাদের শেখার পালা। ঠিক আছে, নোট নেন। বলতে ইউজ পজিটিভ ল্যাঙ্গুয়েজ, সবসময় পজিটিভ কথা দিয়ে কথা বলবেন, বাচ্চাকে
অ্যাপ্রিসিয়েট করবেন, প্রেজ করবেন, ভালো ব্যবহার তার সাথে করবেন, কেয়ারিং করবেন, গায়ে হাত বুলিয়ে দেবেন এবং চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। এইটা যখন আপনি করবেন, বাচ্চার আত্মবিশ্বাস বাড়বে, বাচ্চা সব জায়গায় একইভাবে বাইরেও কিন্তু ব্যবহার এইভাবে করবে। একটা বাচ্চা কিভাবে বাইরে যায় গালাগালি করে জানেন? যখন বাবা অথবা মা ঘরের মধ্যে সেই বাচ্চাকে ওই ভাষায় যে গালি দেয় সেটা শিখে ফেলে এবং এই একই ভাষা বাইরেই বলে। সেই জন্য বলে বি কেয়ারফুল। আপনি সন্তান, আপনি বাইরে যদি কোনো সময় খারাপ কারোর সাথে খারাপ ব্যবহার করতেছেন, ইউ রিপ্রেজেন্ট ইউর ফ্যামিলি, আপনি এটা দেখাচ্ছে যে আপনার পরিবারের ভিতরে এই ধরনের ব্যবহার আছে। সেই জন্য আপনি সতর্ক হয়ে যান। বাচ্চার সামনে অ্যাবিউজিভ ওয়ার্ড ইউজ করার থেকে, বাচ্চার সামনে শাউটিং, জাম্পিং এগুলো করার থেকে যদি আপনি না আপনি করে নিজেকে বিরত করতে না পারেন, আপনার সন্তান কিন্তু বাইরে যায় যখন বলবে, তখন বলবে যে ও আচ্ছা ওই ফ্যামিলি, আরে বলো না, এটা একেবারে পুরো গ্যাসে ফ্যামিলিটা। সেট আপ ক্লিয়ার এক্সপেকটেশন এন্ড কনসিকুয়েন্সে। সব সময় বাচ্চাদেরকে বলবেন আপনি কি তার কাছে চাচ্ছেন, আমি কি তুমি আমাকে দিবা, তুমি যদি দাও তোমাকে আমি এই জিনিসটা দিব, এবং কোনো ঘটনা ঘটলে আমাকে বলো। সাধারণত বাচ্চারা কিন্তু বাবাকে কিছু বলতে চায় না, মায়ের কাছে যায় সবকিছু বলে, কারণ মা তাদেরকে অ্যাকোমোডেট করে। কিন্তু মা যদি স্ট্রং না হয়, তাকে যদি কারেকশন করতে না পারে, ও সন্তান কিন্তু ডেভেলপ করবে না। ঠিক আছে, সে ভুল করে একটা জিনিস চুরি করে নিয়ে আসছে দোকানের থেকে, মা যদি বলে বাবা এটা করেছো ফেরত দিয়ে আসো, এটা কিন্তু আর করা যাবে না, এটা আল্লাহ গুনাহ দিবে, অথবা এটা কিন্তু ক্ষতি হবে, আর তা বাদ দেবে ছোট মানুষ করছে, থাক থাক, বড় হলে ঠিক হয়ে যাবে। এ বাচ্চা কিন্তু বড় হলে খুব নামি দামি একজন চোর ডাকাত বলেন, অথবা একদম দাগি একটা আসামি হবে। অফার চয়েসেস এন্ড ইনভলভ চিলড্রেন ইন ডিসিশন মেকিং, এবং সবসময় চেষ্টা করবেন কি সন্তানদেরকে, বাচ্চাদের বলেন বাবা এই তোমার এর মাঝখানে কোনটা তোমার পছন্দ, না আমি পছন্দ করে দিলাম এটা পড়ো, নো ডোন্ট ট্রাইং টু ফোর্স দেম। বলে দেখো বাবা কোনটা তোমার পছন্দ, ও যেটা পছন্দ করে ওই জিনিসটা তাকে পড়ান, ওকে করেন, তুমি তোমারটা দেখে নাও। এগুলাও কিন্তু একটা ব্যাপার, এনগেজিং করা। একটা মেয়েকে শেখাতে হবে যে ঘরের মধ্যে কোন কাজটা তার করতে হবে, কোন অবস্থায় মেহমান আসলে কিভাবে তাকে সার্ভ করতে হবে। বাচ্চাকেও বলতে হবে বাবা এই জিনিসটা টেবিলে সেট করো। আমরা যদি এইভাবে না করি, যদি শুধুমাত্র বাচ্চাদের শুধু প্যাম্পার যদি করি, এরা কিন্তু পরবর্তী জীবনে, সংসার জীবনেও দে উইল নট বি হ্যাপি, এবং তারা সংসার করা তার জন্য দুর্বিষহ অবস্থা হয়ে যাবে। প্র্যাকটিস অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড ভ্যালিডেশন, এই কথা কিন্তু আমি এর আগেও বলেছি। আপনি যখন সে কথা বলতে, চোখের দিকে তাকিয়ে আপনাকে শুনতে হবে, তাই নাকি, কিভাবে হলো এটা, এই যে এভাবে যে ইন্টারাকশনটা আছে এটা করতে হবে। এবং তার কথা যদি ভালো কোনো কথা বলে, ইয়েস ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, চমৎকার বাবা, হ্যাঁ খুব ভালো কথা, মাশাআল্লাহ, এরকম বলতে হয়। টেকনিক্যালি সময় দিন বাচ্চার দিকে। ইউজ ন্যাচারাল কনসিকুয়েন্সেস অ্যান্ড প্রবলেম সলভিং। আপনি কোনো ধরনের কোনো ঘটনা যেটা ঘটছে খুব স্বাভাবিকভাবে, সাধারণভাবে সমাধান করেন, এবং দেখবেন যে বাচ্চাও শিখে যাবে ওখান থেকে কিভাবে বিপদের সময় আমরা কিভাবে আমার সমস্যাকে সমাধান করতে পারি। দেখেন এখানে আরেকটা বলতে, পজিটিভ রিইনফোর্সমেন্ট, কিভাবে বাচ্চার মধ্যে আগ্রহটা তৈরি করতে পারেন। প্রেজ ইউর চাইল্ড ইউজিং বিহেভিয়ার স্পেসিফিক প্রেজ ফর 1 2 3 4 5, এটা দেখে নেবেন। স্টেপ টু সেটিং ক্লিয়ার এক্সপেকটেশন, আপনি কি চাচ্ছেন একেবারে পরিষ্কার এক্সপেকটেশন আপনার দিতে হবে। এক নাম্বারটা, হ্যাভ ক্লিয়ার এক্সপেকটেশন, জব ডেসক্রিপশন, গোল কালচার, এগুলো হচ্ছে আপনার অফিসের ব্যাপারটা, এক্সপেকটেশনটা আমরা দেখাচ্ছি। এটাকে বাচ্চাদের ব্যাপারে আপনি অন্যভাবে তো করতে পারেন। মিট অ্যান্ড ডিসকাস এক্সপেকটেশন, এটা কথা বলেন, দেখ কি হয়। মেক ইট মিউচুয়াল, দুজনে অ্যাগ্রি করতে হবে। রাইট ডাউন ফাইনালাইজ এক্সপেকটেশন, এরপর প্রয়োজন হলে ছোট বাচ্চা না বড় যদি হয়, তুমি লিখে দিলা তুমি কিন্তু এই কাজটা করবা, এবং কবে করবা, কখন করবা, কিভাবে করবা, এবং তার কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটি আপনি নেবেন। দেখবেন যে বাচ্চা আছে সেই জিনিসটাও শিখে ফেলবে, তার জীবনে, কর্মজীবনে সেটা কাজে লাগাতে পারবে। গেট এগ্রিমেন্ট অ্যান্ড কমিটমেন্ট, ওর সাথে আপনি এগ্রি করতে হবে, এবং তোমার কমিট করছো তুমি করবা। এটা যখন সে সই করলো, তখন পরবর্তী ভুল করলে বাবা তুমি কিন্তু ভুল করেছো, তুমি 5 মার্ক তোমার থেকে চলে গেল, তুমি যত পজিটিভ মার্ক পাবা তার জন্য তুমি কিন্তু গিফট। এই ধরনের কিছু কিছু রিওয়ার্ডিং সিস্টেম আপনি সেট করতে পারেন, ডিপেন্ড করে। এই দেখেন চয়েসের কথা বললাম না, বাচ্চাকে বলবেন যে এর মধ্যে রেড কালার আছে আর ব্লু কালার আছে, তুমি কোনটা চাও। চয়েস অ্যান্ড ইনভলভ চাইল্ড ইন ডিসিশন মেকিং। ও বাচ্চা পছন্দ করুক, সে কোথায় যাচ্ছে দেখলো যে বাবাও রেড কালারের শার্ট পরেছে, আমি এই কালারটা করবো। অথবা দেখলো যে মা ব্লু কালারের কোনো ড্রেস পরেছে, যদি মাকে বেশি পছন্দ করে আমি মার মতো ড্রেস পরবো, ঠিক আছে, ওকে দেন, সিলেক্ট করেন, দুটো জিনিস দেন, কোনটা তুমি নিতে চাও। এমনকি যখন কোনো জিনিস কিনতে যাবেন জোর করে কিনে দিবেন না, হ্যাঁ আমার পছন্দ, বাচ্চাকে আমি এরকম না, তোমার কি পছন্দ বাবা, দেখি তো কোনটা পছন্দ, ঠিক আছে আমি জিনিসটা কিনে দিলাম, তুমি নাও। তখন ওর মধ্যে তার নিজস্ব
একটা আত্মবিশ্বাস জাগবে যে আমি বললে বাবা কিনে দেয়, মা কিনে দেয়, কারণ আমি ডিসিশন নিতে পারি। এরপরে অ্যাক্টিভ লিসেনিং মধ্যে দেখেন মার সাথে বাচ্চাটা দেখেন, ভালো খেয়াল করেন, মা কথা বলছে চোখের দিকে তাকিয়ে, বাচ্চাটাও খুব আগ্রহ সহকারে মায়ের কথাগুলো শুনতেছে। তারপরে দেখেন ন্যাচারাল কনসিকুয়েন্সেস এন্ড প্রবলেম সলভিং, কিভাবে প্রাকৃতিক ভাবে কোন সমস্যা হলে দেখেন বাচ্চাটা কিভাবে মায়ের দিকে চোখে দিয়ে তাকিয়ে আছে, মা আঙুল তুলেছে, বাচ্চাও আঙুল তুলেছে। দেখেন একটা এই যে একটা রিলেশনশিপের একটা ব্যাপারটা আছে, আমাদের কাছে অন্য ছবি ছিল না, যার জন্য এইসব ছবি আমাদের ইউজ করতে হয়েছে। তারপরে দেখেন সিচুয়েশন কোথায়, যখন বাচ্চা কিনে কোনো সমস্যা হচ্ছে, বাচ্চা কোনো ধরনের কোনো একটা খারাপ কিছু করে ফেলেছে, তখন হাজবেন্ড এন্ড ওয়াইফ কিভাবে এই বাচ্চাকে ডিল করতে হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। পিছনে দেখেন ব্যাক সাইডে অফ স্ক্রিনের মধ্যে ছবিটা আসতেছে, আর এদিকে দেখেন বাচ্চাটা কিভাবে তার চোখের মধ্যে একটা চাহনি রয়েছে, সেটা কি বলতেছে। এভাবে ওভারকামিং দ্য চ্যালেঞ্জ, কিভাবে এই সমস্যার থেকে আপনার উতরে আসবে, কিভাবে সেটা ম্যানেজিং টার্নট্রামস, অর্থাৎ টার্নট্রামস হচ্ছে রাগ বা মেজাজকে কিভাবে আপনাকে ঠান্ডা করতে হবে, শিখতে হবে। ডিলিং উইথ ডিফাইন্স অ্যান্ড ডিসওবিডিয়েন্সি, কিভাবে আপনার যে অনেকে আছে না অবজ্ঞা করে, বাচ্চারা অবজ্ঞা করে জানার কথা, কিভাবে সেটাকে আপনি এটা ডিফাইন করবেন এবং এটাকে ডিল করবেন। হ্যান্ডলিং সিবলিং রিভেলারি অ্যান্ড কনফ্লিক্ট, অর্থাৎ ভাই বোনের মধ্যে ঝগড়া যখন লাগে কিভাবে সেটাকে আপনি ডিল করবেন। ব্যালেন্সিং ডিসিপ্লিন অ্যান্ড এমপ্যাথি, কিভাবে এদের মধ্যে মানে সহমর্মী ভাব সৃষ্টি করতে হয়। এই জন্য আমি বইয়ের রেফারেন্স আপনাদের দিকে তখন দেখবেন, এই বাচ্চাটা কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে, এমন দেখেন চেহারার মধ্যে অবস্থা, একে বলে এটা ট্রমাটিক সিচুয়েশন হচ্ছে, এবং এই বাচ্চাকে করে আপনি একটা কথা বলবেন, বাচ্চা কান্না বন্ধ করবে, লাভ দিয়ে বলবে, তাই নাকি? লট অফ ওয়েজ, বই পড়তে হবে, বই পড়বেন, ভাই বলে দিবেন, আমি সাথে সাথে আপনি প্রেসক্রিপশন দিলেন, আপনি প্যানাডল কিনে ফেললেন, ন্যাপ কিনে খাওয়াই দিলেন। ন্যাপ আর প্যানাডল অসুস্থতা ভালো করে না, আপনাকে বুঝতে হবে, আপনাকে ডাইরেক্টলি এনগেজ করতে হবে, করে নিয়ে আপনি তারপরে অ্যাটেনশনটা দেন, মাথায় একটা হাত বুলিয়ে দেন, বাচ্চা উঠে বলবে এবং খুশি মনে সে আপনার কথা শোনা শুরু করবে। এরপরে দেখেন ডিফাইন্স অ্যান্ড ডিসওবিডিয়েন্স, যখন বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করে মাঝে মাঝে আপনাকে শিখাতে হবে হাতের আঙ্গুল দিয়ে, তুমি যদি এটা এরপরে করো তাহলে কিন্তু ঠিক আছে, তোমাকে কিন্তু আমি দিব না শাশুড় মায়ের মারাটা, তুমি বলেছিলাম আমি জিনিস দেব, তুমি কিন্তু পাবা না, এই কাজ করলে। তখন বাচ্চার মাথায় আছে যে আমাকে ওটা পাইতে হবে, তাহলে আমি সামনে থেকে খারাপ কাজ বা দুষ্টামি আমি কমায় দিব। এইবার দেখেন বোন ভাইয়ের গলায় মধ্যে হাত ধরে নিয়ে মারার জন্য সিরিয়াস অবস্থা, একে অন্যের সাথে একটা যে প্রতিকূল অবস্থা, কনফ্লিক্ট হলে তখন আপনি তাদেরকে কিভাবে ডিল করবেন। ব্যালেন্সিং ডিসিপ্লিন অ্যান্ড এমপ্যাথি, এবং কিভাবে সেটা হবে একে অন্যের সাথে হাত মিলাই দিয়ে নিয়ে যেভাবেই থাক না কেন তার মাঝখান থেকে আপনি সহমর্মী ভাব সৃষ্টি করলে আপনার সন্তান একটা লেভেলে চলে আসবে। এবার 5টা পজিটিভ প্যারেন্টিং টিপস হচ্ছে, একটা হচ্ছে কি সিম্পলিফাই ফ্যামিলি রুলস অ্যান্ড বি ফার্ম। আপনি যদি কোনো ফ্যামিলি কোনো রুলস রেগুলেশন সেট করেন, আমরা তো করিই না এগুলা, ইউরোপে এগুলো করে রুলস রেগুলেশন, আমরা ছোট ছোট ঘটনা দিতে পারি, লিখে রাখতে পারি, আপনি চেষ্টা করেন এগুলাকে ইগনোর করবেন না, ছোট্ট সাধারণ সিম্পল করবেন, এবং খুব কঠিন ভাবে যেটা বলা হয়েছে এটা ব্রেক করলে তোমার ইউ উইল নট গেট দ্য পয়েন্ট। রিয়েলি কমিউনিকেট উইথ ইউর চাইল্ড, সবসময় সত্যিকার ভাবে তার সাথে যোগাযোগ রাখেন। বি এ রোল মডেল অফ কাম বিহেভিয়ার, আপনি নিজে যে একটা ঠান্ডা মানুষ, কথা ধীরে ধীরে বলেন, মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করেন, এটা যদি করতে পারেন বাচ্চাও আপনাকে ফলো করবে। ফোকাস অন রুটিন, এবং রেগুলার যে নিয়ম অনুযায়ী কাজ আপনি করবেন, এবং সব সময় যাই কিছু করবেন ফান করবেন, সিরিয়াসলি না থাকেন, দুষ্টামি করে একটা কিছু উড়াই দিলেন, এটা করলেন সেটা করলেন, একটা যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। আর এটা যদি করতে পারেন, দ্যাট ক্রিয়েটস ইউ এ পজিটিভ ফ্যামিলি। দেখেন কান্না পছন্দ হবে, মা এবং মেয়ের দেখেন হাসির চেহারাটা ভালো করে খেয়াল করেন। ইফ ইউ ফিল গুড, দ্যাট ইজ এক্সেলেন্ট। এবার আমরা তাহলে কি শিখলাম এই আলোচনাতে? আমরা শিখলাম যে পজিটিভ প্যারেন্টিং ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। আমি জার্নি করতেছি মানে এইটা না, জার্নি শেষ হবে না, যেদিন শেষ হবে সেদিন আপনার জীবনটা শেষ হয়ে গেল। আমার যাইতে হবে ঢাকা থেকে চিটাগং, দ্যাট ইজ এ ডেস্টিনেশন, পৌঁছে গেলেন 4-5 ঘন্টা পরে। নো, জীবনের এই প্রবাহটাকে আপনি কিভাবে নিয়ে যাবেন সেটাই হচ্ছে পজিটিভ প্যারেন্টিং। আর এখান থেকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম ফোকাস অন সলিউশন। আমার যে কোনো সমস্যার যে মেইন জায়গায় আপনি কোর জায়গায় করে নিয়ে, আপনি লম্বা লেন্দি স্টোরি দেওয়ার দরকার নেই, এখানে
আপনার এই প্রবলেম ছিল, আগামী থেকে আমরা এটা করবো না, নট পানিশমেন্ট, তাকে ধরে মারা অথবা এগুলো বলবো না, তারপর ভয় ঢুকানো, নো, তোমরা অ্যাগ্রি করো আমাদের এই সমস্যা ছিল, আগামীতে হবে, ঠিক আছে, ইফ ইউ অ্যাগ্রি ইউ গেট সো মাচ পয়েন্ট। দেয়ার আর লট অফ ওয়েজ টু এস্টাবলিশ দিস থিং। প্র্যাকটিস এমপ্যাথি অ্যান্ড অ্যাক্টিভ লিসেনিং, মানুষ সহমর্মিতা ভাব, বাচ্চা যখন কাঁদতেছে দেখতেছে তাকে জড়ায় ধরেন, তাকে বুঝেন এবং তার প্রতি বলেন যে আমি তোমার সাথে আছি, এবং সে কোনো কথা বললে কথা খুব ভালো করে শুনবেন। দেখেন 3টা মেইন পয়েন্ট, সেট ক্লিয়ার বাউন্ডারিজ এন্ড এক্সপেকটেশন, এবং কতটুকু তুমি করতে পারো কতটুকু করতে পারো না, আমি তোমার কাছে কি চাই না চাই সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো চলেন আমরা তাহলে যাই, আজকে আলোচনা করলাম, এটাকে যদি আপনারা এনহ্যান্স করতে চান কি কি ধরনের বই আমরা পড়বো পজিটিভ প্যারেন্টিং এর মধ্যে। বই নাম্বার 1 সেটা বলছে রেইজিং গুড হিউম্যান এভরিডে, হিউম্যানস এভরিডে, এটা লিখেছে হান্টার ক্লার্ক ফিডলস, খুব খুব ভালো বই। পজিটিভ ডিসিপ্লিন, এই বইটা লিখেছে জেনিফার কোস্টা। পজিটিভ প্যারেন্টিং, এটা ওয়ার্কবুক, এটা লিখেছে রেবেকা ইনাস। আর এরপরে লিখেছে ড্যানিয়েল জে সিগেল, দ্য হোল ব্রেইন চাইল্ড। টিনি হিউম্যানস বিগ ইমোশন, এটা লিখেছে অ্যালিসা ব্ল্যাক ক্যাম্পেল। এই 5টা বই আপনারা যদি সুযোগ করতে পারেন, আপনি সংগ্রহ করেন এবং এরপরে যদি এটাকে যদি আপনি প্রপারলি ফলো করেন, ইটস গোইং টু গিভ ইউ ফ্যান্টাস্টিক রেজাল্টস। এন্ড দ্যাট মেক্স আওয়ার সেশন টুডে এন্ড। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে। ধন্যবাদ।